This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, উত্তর পেতে মরিয়া চেষ্টা সকলে ব্যস্ত উত্তর পেতে। কি দেখুন, মমতা, রাহুল, সুকান্ত সবাই মিলে উত্তরের দিকে তাকিয়ে রয়েছেন। আচ্ছা, ওদের কথা পরে হবে। এই সাইকেল আরোহীকে দেখুন, দেখাবো তার ছবি। সেই মণিপুর থেকে সাইকেল চালিয়ে মালদায় আসছেন কেন জানেন? রাহুলের ন্যায় যাত্রায় যোগ দিতে। আদতে কালনার বাসিন্দা ইনি। সাইকেল নিয়েই মণিপুরে গিয়েছিলেন। এই সেকেন্ড এডিশন রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকেই শুরু হয়েছে। সেখানে গিয়েছিলেন, তারপর সাইকেল নিয়ে মালদায়। পথে মানুষের সঙ্গে, যে সাধারণ মানুষের সঙ্গে যেভাবে যে তাদের হসপিটালিটি পেয়েছি, আমি তো পাইনি, পেয়েছি আমার এই পতাকাটা। এর থেকে আমার একটা অনুমান হয়েছে যে মানুষ বার্তা দিচ্ছে কংগ্রেসকে, যে কংগ্রেসই একমাত্র দল যে দল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে করেছিল, ত্বরান্বিত করেছিল, স্বাধীনতা দিয়েছিল, এবং আজকেও ভারতবর্ষের এই দুর্দিনে কংগ্রেসকেই প্রয়োজন। মমতা 5 দিনের সফরে আচমকা হাঁটা শুরু করলেন উত্তরে। 3 শহরে সভার আগে হাঁটলেন প্রায় 1 কিলোমিটার করে। মমতার আজকের আচমকা হাঁটার ছবি আপনাদের দেখাচ্ছি। আচমকা কিছু করে দেখানো মমতার জন্য নতুন নয়। নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্তও নাকি হঠাৎই নিয়েছিলেন তিনি। তবে হঠাৎ কেন হাঁটতে চাইলেন, খোঁজ করতে গিয়ে একাধিক সম্ভাবনা উঠে এলো। মমতা আরও নিবিড় জনসংযোগ নিজেই করতে চাইছেন, নিজেকেই আবার তোমাদেরই লোক বোঝাতে চাইছেন। মানে ফেস্টুন ছাপিয়ে অন্য নেতারা বাংলা নিজের মেয়েকে চায় বলার থেকে নিজেই ঘরের মেয়ে হয়ে উঠতে চাইছেন। একুশের নির্বাচনের আগে এই ছবিতেই তো বাংলা ভরে গিয়েছিল, বাংলা নিজের মেয়েকে চায়। এবার মমতা নিজেই বলছেন তিনি ঘরের মেয়ে, তিনি ঘরের মা, তিনি অভিভাবক। তিনি ফের ধর্নায় বসবেন বলছেন। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি, না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান। ক্রোনোলজি মেলালে মনে হতেই পারে মমতাই নিয়ন্ত্রণ করছেন দল, সংগঠন, সরকার, সবকিছু রাশ তার হাতেই। কারণ তিনি বললেন যেদিন ধর্নায় বসবেন সেদিনই অভিষেক বললেন তিনি ধর্না তুলতে চাননি। দেখুন, এ তো গেল ঘরকে বার্তা, মানে হেঁটে তিনি ঘরে বার্তা দিলেন, রাশ তিনি রাখছেন। আর বাইরে বুঝলেন না, যে পথে আচমকা হাঁটলেন মুখ্যমন্ত্রী, সে পথেই হাঁটবেন রাহুল গান্ধী। পাল্টা চাল। এগুলো লোকে বিচার করবে, মানুষ বিচার করবে। আমরা তো মুখ্যমন্ত্রী বলতে পারি না যে রাহুল গান্ধী পদত্যাগ করার পর আপনি যেতে পারেন না, এ কথা কখনো বলতে পারি না। মমতা ব্যানার্জির আমার মনে হয় এই ক্ষেত্রে উচিত হতো, যে জায়গায় রাহুলজি টাচ করতে পারছে না সেই জায়গাতে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা আরও সংগঠিত করুক। কিন্তু মমতা ব্যানার্জি কোনো মতেই চায় না বিজেপি দুর্বল হোক। আমরা কথা বলতে পারি না যে রাহুল গান্ধী আসবার আগে আপনি কোনো মিটিং করতে পারেন না, এ কথা কী করে বলবো আমরা? এ কথা বলার আমাদের ধৃষ্টতা নেই। কারণ কেনা জায়গা নয়, মূলত যা ঠিক ছিল তাই। পুলিশ প্রশাসনেরও বিষয় থাকে, সুবিধা অসুবিধার ব্যবস্থা থাকে, এর সঙ্গে অন্য কোনো দলের, অন্য কোনো নেতা নেত্রীর কোনো সম্পর্ক নেই। উত্তর পেতে সবাই মরিয়া। ভোট ঘোষণাই হয়নি, দেরি আছে। তার আগেই দেওয়াল লিখতে শুরু করে দিয়েছেন নিজের নামে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
নিজের হাতে দেওয়াল লিখছেন সুকান্ত মজুমদার। দেখুন, উত্তরে জমজমাট রাজনীতি, আর সেখানেই তার মানে বার্তাটা দিলেন মমতা। তার খোঁজ পাওয়া যায়নি ৯ করে ৩০ ঘন্টা। রবিবার রাতে দিল্লিতে নামতে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিমান। সেখানেই শেষবার দেখা গিয়েছিল তাকে। কার কথা বলছি? হেমন্ত সোরেন। তারপরে আবার হেমন্তের দেখা মিলল আজ রাঁচিতে তার বাড়ির সামনে। ততক্ষণে তার নামে নিখোঁজ পোস্টার ফেলেছে বিজেপি। তাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর খবর দিলে ১১,০০০ টাকা ইনাম দেওয়া হবে। কোথায় ছিলেন এতক্ষণ? হেমন্তের জবাব, আমি তো আপনাদের হৃদয়েই থাকি। জানা যাচ্ছে তারপর দলের এমএলএদের সঙ্গে বৈঠক করেন হেমন্ত। স্ত্রী কল্পনাকে কি মুখ্যমন্ত্রী করতে চাইছেন জেএমএম প্রধান? ধরেই নিয়েছেন নিডির হাতে গ্রেফতারি অনিবার্য। গতকাল ইডি জিজ্ঞাসাবাদ করেছে লালু প্রসাদ যাদবকে। আজ লালু পুত্র তেজস্বী যাদবকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তেজস্বী বাড়ি ফিরে গেছেন। আজ রাহুল গান্ধী ছিলেন বিহারেই ভারত জোড়ো ন্যায় যাত্রায়। নীতিশ ঘরবদলের পর প্রথমবার মুখ খুললেন রাহুল। বললেন নীতিশ কুমার ইন্ডিয়া জোটের সঙ্গ ছেড়ে এনডিএ জোটে যোগ দিয়েছেন, কারণ তাকে আমরা জাতিগত জনগণনায় জোর দিতে দিয়েছিলাম। আরজেডি আর আমরা চাপ দিচ্ছিলাম, কিন্তু বিজেপি সেটা পছন্দ হয়নি। ওরা নীতিশ কুমারকে ব্যাকডোরের রাস্তা দেখায়, আর নীতিশজি তাতেই পালিয়ে গেলেন। তার শিবির বদলে কোনো প্রভাব পড়বে না। আর এর মধ্যেই আর এক কাণ্ড। রাহুলের রুটেই পদযাত্রা করলেন মমতা। বার্তা স্পষ্ট। মমতা বললেন এনআরসি হতে দেব না। বললেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া আদায়ে লড়বেন, সেই বার্তাও স্পষ্ট। রায়গঞ্জের জনসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নাম নিলেন না জোট ইন্ডিয়ারও, কিন্তু রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যে কংগ্রেস বিজেপি সিপিএমকে একমাত্র বাংলার বুকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল, আমরা তৃণমূল। কংগ্রেস বিজেপি সিপিএম এক বন্ধনীতেই তিনটি নাম উচ্চারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। যারা অপপ্রচার করে, ভোটের সময় টাকার থলি নিয়ে বেরোয়, মনে রাখবেন এরা একদিনের পাখি। এরা বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকে, তারপরে আবার পালিয়ে যায়। আচমকাই রাহুলের যে পদযাত্রার রুট, সেই রুটেই পদযাত্রা করলেন, পাল্টা পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো পাল্টার কোনো বিষয় নেই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, পাহাড় থেকে সাগর, গোটা বাংলায় মানুষ তাকে চায়। হ্যামলিনের বাঁশিওয়ালার মতো সেই জাদু একবার দেখি, একবার ছুঁয়ে দেখি, একবার কাছ থেকে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে। সেই দৃশ্যতেই সব যার যার কাছে যা যা জবাব যাওয়ার চলে গেছে। এগুলো লোকে বিচার করবে, মানুষ বিচার করবে। আমরা তো মুখ্য থেকে বলতে পারি না যে রাহুল গান্ধী পদযাত্রা করার পর আপনি যেতে পারেন না, এ কথা কখনো বলতে পারি না, তার অধিকার আছে। আমরা কথা বলতে পারি না যে রাহুল গান্ধী আসবার আগে আপনি কোনো মিটিং করতে পারেন না, এ কথা কী করে বলবো আমরা? এ কথা বলার আমাদের ধৃষ্টতা নেই, এটা মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে, তা কেন বলতে যাবো আমরা? আমাদের বক্তব্য রাহুল গান্ধীর পদযাত্রায় যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়, ব্যাস। মমতা ব্যানার্জির আমার মনে হয় এই ক্ষেত্রে উচিত হতো, যে জায়গায় রাহুলজি টাচ করতে পারছে না সেই জায়গাতে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা আরও সংগঠিত করুক। কিন্তু মমতা ব্যানার্জি কোনো মতেই চায় না বিজেপি দুর্বল হোক, সবসময় বিজেপি শক্তিশালী হোক, এবং বিজেপিকে কীভাবে অক্সিজেন দেওয়া যায় তার কাজ তিনি প্রতিনিয়ত করে যায়। একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে জোট ইন্ডিয়ার বাধ্যবাধকতা কিংবা জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিত যাই থাক না কেন, বাংলার বুকে কংগ্রেসকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল কংগ্রেস। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না,
দেব না দেব না। বেশি বিরোধিতা করতে গেলে সরকারের প্রাণটা থাকবে না, রাজ্য সরকারকে চলে যেতে হবে। অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করা শিখতে হবে না। অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয়, দালালি করতে না হয়, এগুলো অধীর চৌধুরী শিখুন। 100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তার টাকা দেয়নি। ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও ভোট দাও ভোট দাও বলবেন, বিদায় নাও বিদায় নাও বিদায় নাও। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদেরকেও ইনভলভ করুন। আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন আপনি, একদিন নয় লাগাতার। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন, তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন 1 মাস, আমরাও থাকবো আপনার সঙ্গে। যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে যদি এই কথাটা বলে দিক কেউ। অধীর চৌধুরীর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করা শিখতে হবে না। অধীর চৌধুরী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আন্দোলন কিভাবে করতে হয়, দল কিভাবে চালাতে হয়, এগুলো কিভাবে বিজেপির বিরোধিতা করতে হয়, দালালি করতে না হয়, এগুলো অধীর চৌধুরী শিখুন। রাস্তায় মিটিং মিছিল করছে অবশ্যই, তো আমি বিরোধিতা করছি না, কিন্তু আইনের দ্বারস্থ হচ্ছে না কেন এই প্রশ্নটাও থেকে যাচ্ছে। কারণ সেখানে গেলে যথেষ্ট পরিমাণে সেখানে তাদেরকে এভিডেন্স দিতে হবে, সপক্ষে যুক্তি দিতে হবে, এবং যে 14.5 লাখ তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যে ফেক জব কার্ড বানিয়েছে তাদেরকে হয়তো জেলে থাকতে হবে। এই ভয়ে তারা কোর্টে যাচ্ছে না, পাবলিককে হাওয়া গরম করানোর জন্য এই ধরনের বকে যাচ্ছে। দেখুন, অভিযোগ রাহুলের যাত্রাপথ ধরেই হেঁটেছেন মমতা, তাও আচমকা, আগে থেকে নেওয়া সিদ্ধান্ত নয়। অথচ আজ রাহুলের নামই নেননি মমতা, ইন্ডিয়া জোট নিয়েও কথা বলেননি। উল্টে বিজেপি সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও যে পরাস্ত করার কথা বলেছেন তা তো শুনলেন, কংগ্রেসও শুনছে, রাহুলও দেখছেন। মমতা 1 ইঞ্চিও জমি তাকে ছাড়বেন না। তাহলে কংগ্রেস এখনো মমতায় নরম মনোভাব দেখাবেন, দেখিয়ে যাবেন খাড়গে জয়রামরা? এখনো কি অপেক্ষায় থাকবেন দিদির কবে মন নরম হয়? নাকি কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ওপরের কোটিংটা আলাদা? কংগ্রেস কি ভাবছে অনেক হয়েছে আর নয়, রাজনৈতিক বাধ্যবাধকতাতেই সুর নরম রাখতে হচ্ছে কংগ্রেসকে? জোটের কোন অঙ্কে? আমার কোনো কথা হয়নি, আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগেই রাজ্যে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি সেই বার্তাটা স্পষ্ট করলেন মমতা। দলের যিনি নাম্বার 2 অভিষেক, তিনিও কংগ্রেস নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। অধীরের উপরেই দায় চাপিয়ে দেন অভিষেক, ট্রোজান হর্স। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, बीजेपी ट्रोजन हॉर्स के। अधीर रंजन चौधरी कोई ट्रोजन घोड़ा नहीं है, वो पीसीसी अध्यक्ष है। उनको पार्टी चलाना है, उनको संगठन चलाना है, कार्यकर्ताओं को जोश में रखना है, तो कभी कभी कुछ बातें हो जाती हैं। आम और आमडार मध्य फरक आछे, आता और बैंगेर छातार मध्य फरक आछे। এই দুটোকে জুড়িয়ে দিয়ে চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে। So it is proving that she is in hand with BJP and she will actually helping BJP in Bengal. এই টক্করে মমতা নিয়ে প্রকাশ্যে এখনো সুর নরম কংগ্রেস হাইকমান্ডের।
ममता जी ने कहा है 42 सीटों में वो लड़ेगी, पर हमारे ओर से हम चाहते हैं, देखिए जब हम समझौता करते हैं, समझौता का मूल सिद्धांत क्या होता है? लेन देन। हमें कुछ लेना है, हमें कुछ देना है। सिर्फ लेना नहीं है, देना भी है। पर ममता जी ने जो कहा है वो हकीकत है कि इंडिया गठबंधन में है, इंडिया गठबंधन में होकर ही हम बीजेपी का मुकाबला करेंगे। কিন্তু একতরফাই নরম মনোভাব কতদিন দেখাবে কংগ্রেস, আর কেনই বা দেখাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনড় অবস্থান, অধীর চৌধুরীর অনড় অবস্থান, এবার হাই কমান্ডো সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলল যে বাংলার মাটিতে তৃণমূলের সঙ্গে জোট নয়। যদিও এখনও প্রকাশ্যে এই বার্তা তারা স্পষ্ট করতে চান না। কিন্তু কিসের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছলো কংগ্রেস? বাংলার মাটিতে ভারত জোড়ো ন্যায়যাত্রায় অন্তত প্রশাসনিক সহযোগিতা পাওয়া যাবে এবং বিজেপির কাছে সরাসরিভাবে বার্তা পৌঁছে দিতে অন্তত বিরোধী ঐক্যের বার্তা যাতে স্পষ্ট হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে অন্তত বাংলার মাটিতে মুখ খুলবেন না যাত্রা চলাকালীন। আমি এই জোটের প্রক্রিয়ার মধ্যে আমি তো ন্যামতে প্রথম দিনই বলেছি যে আমি লড়বো, বিজেপিকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে জিতেছি। আগামী দিনে কংগ্রেস আমাকে যখন লড়তে বলবে আমি এইভাবেই লড়বো। এখানে মুসলিম ভোট না পেলে তারা জিততে পারবেন না, যে দুটো সিট আছে সেগুলোও জিততে পারবেন না। তাই মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরে এখন সেই দুটো সিট বাঁচাবার চেষ্টা করছে। দেখুন, রাজনীতি নিজের ছন্দে এগিয়ে যাবে, সে জোট হোক, সেটা দুর্নীতি ইস্যুতে হোক কিংবা নারী বিদ্বেষী ইস্যুতে হোক। কিন্তু যখন আদালতে টালমাটাল অবস্থা তৈরি হয় তখন সাধারণের জন্য, উলু খাগড়াদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বইকি। আমি লজ্জিত। হাইকোর্টের 2 বিচারপতির দ্বন্দ্বে প্রথমবার মুখ খুললেন আজ প্রধান বিচারপতি শিবজ্ঞানম। বলা ভালো, দুঃখ প্রকাশ করলেন। কি বললেন প্রধান বিচারপতি? এই ধরনের ঘটনা কাম্য নয়, এটা ন্যায়ালয়, দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট। এই ঘটনা আগামী দিনে অনেক বেশি প্রভাব ফেলবে জনমানসে। 2 বিচারপতির দ্বৈরথে গতকাল সুপ্রিম প্রধান বিচারপতি চন্দ্রচূড় যা বলেছিলেন সেই সুরেই আজ কথা বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তার মুখেও হাইকোর্টের গরিমার কথা। গরিমা রক্ষায় মেডিকেল মামলা গতকালই হাতে নেয় সুপ্রিম কোর্ট, আর আজ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে সরানো হলো। তার আগেই প্রধান বিচারপতি আশ্বস্ত করেছিলেন হাইকোর্টে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি সক্রিয় হবেন, সব রকমভাবে চেষ্টা করবেন। তাই দ্বৈরথে ইতি টানতেই কি বিচারপতি গাঙ্গুলির এজলাস বদল হলো? সংঘাতে বিচারপতি গাঙ্গুলির বিপরীত মেরুতে যিনি দাঁড়িয়ে, বিচারপতি সৌমেন সেন, ঘটনাচক্রে তিনিও আজ শিক্ষা সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন। সংঘাতে মুখ খুললেন তিনিও প্রথমবার। নিজে থেকে কেন সরলেন? নতুন করে সংঘাত এড়াতেই? কি বলছেন বিচারপতি সেন? হাইকোর্টে 2 বিচারপতির দ্বৈরথ সুপ্রিম কোর্টে গড়ালেও এতদিন বিচারপতি সৌমেন সেনের মুখ থেকে একটি বাক্য শোনা যায়নি। বললেন আজ, যখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গ তুললেন। কল্যাণ এজলাসে বললেন, আমি শুধু বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাই। বিচারপতি সেন কল্যাণকে থামিয়ে দিয়ে বললেন, কোনো মামলার প্রতি আমার বিশেষ আনুগত্য নেই, বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই, তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন না। বললেন, অনেকে আসবেন অনেকে যাবেন, কিন্তু এই প্রতিষ্ঠান রয়ে যাবে, তাই আমি এই পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই না। তবে বলবো না করেও নিজের অসন্তোষ চাপা রাখেননি। বিচারপতি সৌমেন সেনের মুখ থেকে বেরিয়ে এলো, এনাফ ইজ এনাফ। ঘটনায় তিনি অপমানিত। মন্তব্যে কি তারই বহিঃপ্রকাশ? পরের কথাটা শুনলেই বুঝবেন। এই আদালত অপমানিত হয়েছে। প্রেসকে বলার অধিকার সবার আছে, কিন্তু বিচারপতির শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে। সরাসরি নাম করলেন না বটে, কিন্তু বার্তাটা যে বিচারপতি গাঙ্গুলির উদ্দেশ্যেই তা কি আর বুঝতে বাকি থাকলো? সঙ্গে জুড়ে দিলেন আরও 2 বাক্য, ওই বিচারপতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে, আমার সকলের প্রতি শ্রদ্ধা রয়েছে। আর তারপরেই উচ্চ প্রাথমিকের ওই মামলা থেকে নিজেই সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন বিচারপতি সেন। এখন আমরা ন্যায় বিচার না পাই, আমাদের শেষ ভরসা আশার স্থল হচ্ছে
আদালত। রাজ্যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে এটা প্রায় প্রমাণিত। সুতরাং আদালতের সাথে যারা যুক্ত আছেন, যারা বিচারের ব্যবস্থা, যারা বিচার করছেন, আমি আশা করছি তাদের কাছকে তারা আরও বেশি সদর্থক ভূমিকা নেবে, যাতে করে মানুষের কনফিডেন্স আরও বেশি বিল্ড আপ হয়। আজ ব্যারাকপুরে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে রাজ্যপালের পাশে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে একসঙ্গে দেখিয়েছিলাম, মনে আছে? আরও একবার দেখাবো সেই ছবিটা। এরপর পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে নির্বাচিত অংশ পাঠ করছেন মোহাম্মদ রেজওয়ানুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله। মঞ্চে উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে দেখে আপনি আবার ভাবেননি তো যে মিলমিশ হয়ে গেল? মিলমিশ হয়নি। শান্তির পথিকের আশ্রয় কি শান্তি ফিরল তৃণমূলের ঘরে? জল্পনা তৈরির সুযোগই দিলেন না জগদ্দলের এমএলএ সোমনাথ শ্যাম এবং বীজপুরের এমএলএ সুবোধ অধিকারী। কাঁচরাপাড়ায় এক অনুষ্ঠানে গিয়ে পর পর বোমা ফাটালেন অর্জুনকে টার্গেট করে। অর্জুন সিংকে সামলে চলার হুঁশিয়ারি সোমনাথ শ্যামদের। আমাদের একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতে চলেছে, আর আপনি এক পা রেখেছেন তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্যে, আর আর একটা পা রেখেছেন বিজেপিতে নিজের ছেলেকে রেখে আপনি সেখানে নিজেকে রেখে দিয়েছেন। আপনি কি করে জানবেন যে তৃণমূল কংগ্রেসের জন্য কে রক্ত ঝরাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জন্য কে পতাকা নিয়ে এগোচ্ছে? আপনি তো জানেন না। কেন? আপনার সাথে যারা ঘোরে তারা হচ্ছে সেই বিজেপি। বিজেপি ছাড়া আপনার সাথে তৃণমূল কংগ্রেসের 2019-এর একটা কর্মীও আপনার সাথে ঘোরে না। যারা গদ্দার, যারা গদ্দারি করেছিল 2021-এ তৃণমূল কংগ্রেসের সাথে, বিজেপির সাথে দালালি করে টাকা খেয়ে, তারাই আপনার সাথে আজকে ঘোরে। আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটাও কর্মীকে দেখাতে পারবেন না। 2-3 ফেব্রুয়ারি কলকাতায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় দিল্লিতে থাকছেন অভিষেক, কারণ আগামীকাল সকালেই তিনি দিল্লি যাচ্ছেন বাজেট অধিবেশনে যোগ দিতে।